নমস্কার। কথা শুরু করেছিলাম পথ নিয়ে। পথে একটু বেরিয়েও ছিলাম, ভুল পথ, ঠিক পথ। হঠাৎ একটা বাধার সৃষ্টি হলো, কথা বন্ধ রেখে উঠে যেতে হলো। তাহলে এখন আমার বিষয় পরিবর্তন হয়ে গেল। এখন আমি এলাম বাধা, ব্যাঘাত, বিঘ্ন এইসবের মধ্যে। এই যে আমাদের জীবনে বাধা, বিঘ্ন, বিপত্তি এইসবের যে আমরা মুখোমুখি হই, সে আমাকে যে জীবনটা আমি পেলাম, এতটা রাস্তা অতিক্রম করে এসে আমি যে জীবনটা হাতে পেলাম, সেই জীবনটার মধ্যে সেই বাধা, বিঘ্ন বা ব্যাঘাত, প্রতিবন্ধকতা এগুলো কতটা পজিটিভ জায়গা নিল আর কতটা নেগেটিভ জায়গা নিল, সে আমাকে কতটা সাহায্য করলো এবং সে আমাকে কতটা বিমুখ করলো, এইটা নিয়ে আমি এখন বলতে শুরু করব। যতটুকু জীবনের কথা যতটুকু পরিমাণ করে মনে পড়বে বা আমার ধ্যান ধারণা বাধা বিঘ্ন সম্পর্কে আমি কি বুঝি, সেটা নিয়ে যতটুকু পরিমাণ ভাবনা চিন্তা মনের মধ্যে আসবে, যতটুকু পরিমাণ আমি তা ব্যক্ত করতে পারবো ততটুকুই বলবো। সহযোগিতা বা সাহায্য, অনুকূল পরিবেশ এইসব মানুষকে সাহায্যও করে, আবার মানুষকে পরনির্ভরশীল করে তোলে বা নিশ্চেষ্টও করে দেয়। অতিরিক্ত পরিমাণে সাহায্য সহযোগিতা যদি হয়, পরিস্থিতি যদি অতিরিক্ত পরিমাণের অনুকূল হয়, যা আমি চাইছি তা যদি আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাই বা চাওয়ার আগেই, প্রয়োজন উপলব্ধি করার আগেই যদি আমি সব পেয়ে যাই, তাহলে আমার মধ্যে চাহিদা সৃষ্টি হবে না এবং যা আমি পেলাম তার মূল্যটা আমি অনুভব করতে পারবো না। তাই সাহায্য, সহযোগিতা, অনুকূল পরিস্থিতি, পরিবেশ, পর্যাপ্তি এসব আমার জীবনে ইতিবাচক নাও হতে পারে, তবে ইতিবাচক হয়ও। কখন ইতিবাচকটা হবে না, যখন সেই ইতিবাচক পরিস্থিতিগুলো, সেই বন্ধুত্বের হাতগুলো, সেই অভিভাবকদের অভিভাবকত্বগুলো আমার কাছে এসে পৌঁছাবে, যখন আমার সেগুলোর প্রয়োজন আমি উপলব্ধি করেছি বা আমি তার জন্যে যখন কারুর কাছে দ্বারস্থ হয়েছি, যখন কারুর সাহায্য প্রার্থনা করেছি, কাউকে বলেছি এবং সে তিনি সঙ্গে সঙ্গে আমাকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, আর্থিকভাবে, তার বিবেচনা শক্তি দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে তিনি যখন আমাকে সাহায্য করলেন, তখন যে পরিস্থিতিটাকে আমি অতিক্রম করতে চাইছিলাম, সেই অতিক্রম করাটা আমার একটু সহজ হলো এবং কম সময়ে হলো। কিন্তু যদি এমনটা হয় যে আমার মধ্যে তখনও কোনো চাহিদাই সৃষ্টি হয়নি, আমি কি করতে চাই সেটাই আমি তখনও ঠিক করে উঠতে পারিনি, অথচ প্রচুর উপকরণ আমার হাতের কাছে এসে গেছে সময় যাপনের জন্য,
দিন যাপনের জন্য, ভোগের জন্য, তাহলে পরে সেই পর্যাপ্তি, সেই সাহায্য, সেই অনুকূল পরিবেশ, সেই বন্ধুত্বের হাত, সেই সমস্ত কিছুই আমার পক্ষে ক্ষতিকর হয়ে উঠতে পারে। এবার এই যে সাহায্য, সহযোগিতা, বন্ধুত্ব, অভিভাবকত্ব, এর আবার দুটো দিক থাকতে পারে। একটা হচ্ছে অভিভাবক সাহায্য সহযোগিতা করতে এসে আমাকে তাঁর উপর নির্ভরশীল করে তুললেন। এই তাঁর উপর নির্ভরশীল করে তুললেন, আর আমি জীবনের প্রতিটি হার্ডল তাঁর সাহায্য নিয়ে নিয়ে টপকে গেলাম। এতে আমার মধ্যে একটা পরনির্ভরশীলতার জন্ম নেয়। আমি পরনির্ভরশীল হয়ে পড়ি, পরগাছা হয়ে পড়ি। সারা জীবনে আমার আর কিছু করবার মতো সাহস এবং ক্ষমতা অর্জন করার অবকাশ থাকে না। আমি আর সেদিকে এগোতেই পারি না। কীভাবে এগোতে হবে সেটা আর আমি পরিণত বয়সে ভেবেও ঠিক করে উঠতে পারি না, এবং অন্যান্যদের কাছেও আমি নির্ভরশীল থাকি না। অন্যান্যরাও দেখেছে যে সারা জীবন আমি অন্যের হাত ধরে ধরে রাস্তা হেঁটেছি, তাই অন্যান্যরাও আমাকে আর রাস্তায় একা ছাড়তে সাহস করেন না। তাদের বিশ্বাস হয় না যে আমি ঠিকভাবে ঠিক জায়গায় পৌঁছতে পারবো। অথচ তারা, সেই অভিভাবকরা, সেই বন্ধুরা, সেই আত্মীয়রা, সেই স্বজনরা, সেই প্রতিবেশীরা, তারা কিন্তু আমাকে সাহায্যই করতে এসেছিলেন। তাদের উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু তারা সাহায্য যে উপায়ে করতে এসেছিলেন সেই উপায়টা ভুল ছিল, যার ফলে আমার মধ্যে ব্যক্তিত্ব গড়ে ওঠেনি, আমার মধ্যে আত্মপ্রত্যয় গড়ে ওঠেনি, আমার মধ্যে নিজের রাস্তা চিনে নেবার ক্ষমতা জন্মায়নি। রাস্তার মধ্যে যে বাধাগুলো এসে দাঁড়াচ্ছে, সেই বাধাগুলোকে নিজের হাতে তুলে দুপাশে সরিয়ে ফেলে এগিয়ে যাবার ক্ষমতা অর্জন হয়নি। আর অন্যটা তো বললামই যে আমার যখন প্রয়োজন তখন তারা সাহায্য সহযোগিতাগুলো করলেন। তারা শুধু সাহায্যই করলেন, আমাকে হাত ধরে যে এগিয়ে নিয়ে গেছেন তেমনটা নয়। তিনি বললেন তুমি চলো, আমরা আছি তোমার সঙ্গে। তেমনটা হলে সেই সাহায্য সহযোগিতাটা অনেকটা ইতিবাচক হয়, এবং আমি কম সময়ে, কম পরিশ্রমে অনেকটা বেশি সাফল্য অর্জন করতে পারি। এখন আসব বাধা, বিঘ্ন, ব্যাঘাত, শত্রুতা, প্রতিবন্ধকতা, এইসবের বিষয়ে। এইসব বিষয়গুলো আমাকে সাফল্য অর্জন করতে কতটা বাধা দিল, আর তারা যদি আমাকে সাহায্যই করে থাকে, সাহায্য না করতে চেয়েও যদি তারা আমাকে সাহায্য করে থাকে, সেটাই বা কেমন। এই বাধা, বিঘ্ন, ব্যাঘাত, প্রতিবন্ধকতা, এই সমস্তগুলোর দিকেও আবার দুটো প্রশ্ন এসে দাঁড়াবে। একটা হচ্ছে যে বাধা বা বিঘ্ন জীবনে স্বাভাবিকভাবে আসে, তার পেছনে অন্য কোনো মানুষের সক্রিয় ভূমিকা থাকে না, অন্য কোনো মানুষের অসৎ উদ্দেশ্য থাকে না। প্রাকৃতিক কারণে, শারীরিক কারণে যে বাধা বিঘ্নগুলো আসে জীবনে, সেই বাধা বিঘ্নগুলো আমাদের মনোবল ভাঙতে পারে না। সেগুলোকে আমরা অতিক্রম করে যেতে পারি, অথবা যদি শারীরিক বা খুব বড় অভাবনীয় কোনো প্রাকৃতিক ঘটনা বা কোনো দুর্ঘটনা এরকম ঘটে যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমার জীবনের ইতি ঘটে যেতে পারে। কিন্তু আমি রইলাম, অথচ আমি সেগুলোকে অতিক্রম করার ক্ষমতা অর্জন করলাম না, এমনটা সাধারণত হয় না। কারণ লড়াই করলে, লড়াই আমাদেরকে একটা ক্ষমতার যোগান দেয়। আমি জলের বিরুদ্ধ স্রোতে যদি সাঁতার কাটি, তাহলে আমার মধ্যে একটা ক্ষমতা অটোমেটিক্যালি, স্বাভাবিকভাবেই আমার শরীরের মধ্যে একটা
ওই স্রোতের বিরুদ্ধে সাঁতার দেবার একটা ক্ষমতা জন্মাবে এবং আমি চলে যেতে পারবো। আর যদি না পারলাম তাহলে তো সেটা আর জীবন তো আর রইল না, অতএব সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। যদি না পারলাম তো আমি ওই স্রোতের ভেসে চলে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। সেটা নিয়ে আমার কোনো আলোচ্য বিষয় সেটা আমার নয়। কিন্তু যদি এই বাধা, বিঘ্ন, ব্যাঘাত এসব যদি কোনো মানুষের দ্বারা আসে তাহলে কি হয়? সেই ক্ষেত্রেও দুটো সম্ভাবনা হয়। একটা হচ্ছে যে সেই সমস্ত মানুষের বাধা, বিঘ্ন, ষড়যন্ত্র সব কিছুকে আমি আমার বুদ্ধি দিয়ে, আমার সহনশীলতা দিয়ে, আমার ধৈর্য দিয়ে যদি আমি সেগুলোকে অতিক্রম করতে পারি, তাহলে আমার নিজের মধ্যে একটা অতিরিক্ত ক্ষমতা জন্ম নেয়, যেটা আমাকে পরবর্তী জীবনে অনেক বেশি সাহায্য সহযোগিতা করে। এবং সেই মানুষগুলো যারা আমাকে বাধা, বিঘ্ন, ব্যাঘাতের সৃষ্টি করেছিল, আমাকে ভুল পথের ঠিকানা দেখিয়ে দিয়েছিল, বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তাদেরকে তখন আমি চ্যালেঞ্জ হিসাবে নিতে পারি। যখন আমি বুঝতে পারি যে তারা আমাকে আমার ঠিক চাইছে না, আমার ভুল চাইছে, আমার ক্ষতি চাইছে, অথচ আমি মানসিকভাবে তখনও পর্যন্ত দৃঢ় আছি যে আমি যুদ্ধ করব এবং যুদ্ধে জয়ী হব, তখন আমি সেই মানুষগুলোকেই চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করি এবং সেই মানুষগুলো আমাকে যেখানে পৌঁছাতে দিতে চায়নি সেখানে আমি খুব সহজেই পৌঁছে যেতে পারি। খুব সহজে বলতে কম সময়ে বা কম ক্ষমতা ব্যয় করে সে কথা বলছি না। অর্থাৎ তাদের প্রতিবন্ধকতা আমার নিজের ভেতরে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে কোথাও বাড়িয়ে দিয়েছে। আমার যে উদ্যম ছিল, আমার যে মানসিক শক্তি ছিল, তার যে লিমিটেশন ছিল সেটাকে কোথাও বাড়িয়ে দিয়েছে। তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে যারা আমাকে বাধা ঘটালেন, যারা আমাকে ব্যাঘাত সৃষ্টি করলেন, অ্যাকচুয়ালি তারা আমার বন্ধু রূপে কাজ করলেন। তারা না চেয়েও তারা আমার বন্ধু হয়ে উঠলেন। সেই জন্যেই শিক্ষক দিবসে সাধারণত যারা শিক্ষক দিবসে যে সমস্ত শিক্ষকদের কাছে উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন, তাদের কৃতজ্ঞতা স্বীকার করেন, সাধারণভাবে এইটাই রেওয়াজ ছিল যে শিক্ষা জীবনের যিনি শিক্ষক বা যারা শিক্ষক, যাদের কাছে আমরা স্কুলে কলেজে পড়াশোনা করেছি, তাদেরকে স্মরণ করাটাই রেওয়াজ ছিল। কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতে শিখেছে যে শুধুমাত্র স্কুল এবং কলেজে আমরা যে বইপত্র পড়ে যে শিক্ষা অর্জন করেছি সেটাই শুধুমাত্র শিক্ষক নয়। স্বভাবতই স্কুল বা কলেজে যাদের কাছে আমরা পড়াশোনা করেছি তাঁরাই শুধুমাত্র আমাদের শিক্ষক, এমনটা ঠিক নয়। আমরা বুঝতে শিখেছি আমাদের জীবনে শিক্ষক অসংখ্য, এবং একথা এখন প্রায় সকলেই স্বীকার করেন যে আমাদের জীবনের প্রথম এবং প্রধান শিক্ষক হচ্ছেন আমাদের জন্মদাতা বাবা এবং মা। এরপরে আমাদের ভাই, বন্ধু, দাদা, দিদি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এরা সবাই আমাদের শিক্ষক। কোনো না কোনো বিষয়ে আমি কারুর না কারুর কাছে কিছু না কিছু শিখেছি, অবশ্যই শিখেছি। সেই কৃতজ্ঞতা স্বরূপ তাকে আমার মনে মনে শিক্ষক হিসাবে, ঠিক সেই কারণটিতে তাকে শিক্ষক হিসাবে স্বীকার করা আমাকে উচিত। এমনকি যদি একটু চুলচেরা বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় আমারই জীবনের যে বিভিন্ন স্টেজগুলো রয়েছে, যে বিভিন্ন যে পর্যায়গুলো রয়েছে, দেখা যায় সেই বিভিন্ন পর্যায়ে
আমার জীবনের একটি পর্যায়, একটি ধাপ তার পূর্ববর্তী কোনো ধাপের কাছে, পূর্ববর্তী কোনো পর্যায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। কারণ আমি অতীত পুরনো জীবনে আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে যে জীবন কাটিয়ে এসেছি এবং সেখানে আমি যে অভিজ্ঞতা অর্জন করছি, সেই অভিজ্ঞতা আজকের দিনে আমাকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে এবং পথ বেছে নিতে আমাকে সাহায্য করছে। অর্থাৎ কোথাও না কোথাও আমি নিজেই আমার শিক্ষক। আমি কম বয়সের আমি, এই বয়সের বর্তমান বয়সের আমির শিক্ষক, এবং আজকের আমি হয়তো আগামী ভবিষ্যতেরও শিক্ষক হয়ে উঠতে পারি। মনে রাখতে হবে একটা কথা, যে আমি কিন্তু আমার শত্রুও হয়ে উঠতে পারি। অর্থাৎ আমি আমার পুরনো জীবনের যে চাওয়াগুলো ছিল, যেগুলো কোনো কারণবশত আমার পেয়ে ওঠা হয়নি, অথচ তাদের প্রতি আমার মোহ আকর্ষণ কাটেনি, এখন পরিণত বয়সে এসে আমি সেই চাওয়া পাওয়াগুলোতে যদি সাড়া দিই, এই বিবেচনা না করে যে সেগুলো আমার পক্ষে ক্ষতিকারক হতে পারে, তাহলে আমার সেই পূর্ব জীবনের অভিজ্ঞতা, পূর্ব জীবনের স্মৃতি, পূর্ব জীবনের দিনগুলি আমার পক্ষে ক্ষতিকর হতে পারে। অর্থাৎ আমি নিজেই নিজের ক্ষতি সাধন করতে পারি। তো কথা হচ্ছিল বাধা এবং বিঘ্ন নিয়ে। তাহলে এখন দেখা যাচ্ছে যে বাধা এবং বিঘ্ন এই দুইটি ক্রিয়াপদ, নাকি এই বাধা বিঘ্ন যেখান থেকে আসছে তাদের যে উৎস, তারা কে বেশি মুখ্য? বাধা বিঘ্ন কি আমার জীবনে বেশি ক্ষতি করছে, নাকি তার যে উৎস, যারা সেই বাধা বিঘ্নের কারণ, তারা আমার জীবনের বেশি ক্ষতি করছে? এটা বিবেচ্য বিষয়। এক্ষেত্রেও এক কথায় উত্তর হবে না। এক্ষেত্রেও ওই তুলনামূলক বিষয়গুলো এসে দাঁড়াবে। অর্থাৎ বাধা বিঘ্ন ব্যাঘাত এ সমস্ত কখনো স্বয়ংক্রিয়ভাবে আসে এবং স্বয়ংক্রিয়ভাবে আমাকে শিক্ষা দেয়, আবার কখনো কখনো সেই বাধা বিঘ্ন ব্যাঘাতগুলো যে উৎস থেকে আসে, সেসবের জন্য যারা দায়ী, যারা সেগুলো সৃষ্টি করেছিলেন, তারাও একাধিক উদ্দেশ্যে সেই বাধা সৃষ্টি করে থাকতে পারেন। তারাও হয়তো পরোক্ষে আমাকে শিক্ষা দিতে চেয়েছিলেন, তারাও হয়তো পরোক্ষে আমার জীবনটাকে গড়ে দিতে চেয়েছিলেন, তারাও হয়তো পরোক্ষে আমার মেরুদণ্ডটা তৈরি করে দিতে চেয়েছিলেন, তারাও হয়তো পরোক্ষে আমাকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে চেয়েছিলেন। অর্থাৎ কোনো কথাই এক কথায় সেরে দেওয়া যাবে না। যে কোনো কথাকে বিভিন্ন আসপেক্টে, বিভিন্ন দিক থেকে যদি আমি বিবেচনা করি, তার বিভিন্ন রকমের উত্তর পাওয়া যায়। এখন এই বাধা বিঘ্ন ব্যাঘাত আমাকে কি করেছে, আমার জীবনে কি করেছে, ভালো না ক্ষতি, সেইটা আমি আজকে এখানে আলোচনা করব না, বা হয়তো আমি সেটা কোনো দিনই সেই আলোচনাটা করব না। কারণ সেই আলোচনার সঙ্গে যারা যারা জড়িত, ভালোভাবে অথবা ভালো নয় এমনভাবে, আমি খারাপভাবে বলছি না, ভালোভাবে অথবা ভালো নয় এমনভাবে, বন্ধু হিসাবে অথবা বন্ধু নয় এমনভাবে, শত্রু হিসাবে বলছি না, বন্ধু হিসাবে অথবা বন্ধু নয় এমনভাবে যারা সেই সমস্ত অভিজ্ঞতার সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে আমি এখনও চিহ্নিত করতে চাইছি না। আশা করি আমার আজকের যে মানসিক যে গঠন, সেই মানসিক গঠন যদি আমি বজায় রাখতে পারি, যদি আমার আরও বয়সকালে যদি আমার ভীমরতি হয়, তাহলে অন্য কথা। যদি ভীমরতি না হয়, আমার এই মানসিকতাই যদি আমি বজায় রাখতে পারি,
তাহলে আমি সেই আলোচনায় যাব না, তাদেরকে চিহ্নিত করতেও যাব না। তবে জীবনের যে যে পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম, আমি একা নয়, আমার ভাই বোনেরা সকলেই, আমার বন্ধু বান্ধবরা অনেকেই, যে পরিস্থিতির আমরা শিকার হয়েছিলাম, যে পরিস্থিতিকে আমাদের মোকাবিলা করতে হয়েছিল, তারা কোথায় কোথায় আমাদের ভালো করেছেন আর কোথায় কোথায় আমাদের কিছু কেড়ে নিয়েছেন, সেগুলো নিয়ে আলোচনা করাই যেতে পারে। এবং যদি এই সময়ের ছেলেমেয়েরা যদি সেই অভিজ্ঞতাগুলো জানতে চান, সেই অভিজ্ঞতাগুলো, যদিও এখনকার ছেলেমেয়েদের জীবনে সেই অভিজ্ঞতাগুলোর প্রাসঙ্গিকতা সম্ভবত আর নেই, কারণ সেই সময়ের অর্থনৈতিক জীবন, সেই সময়ের অনুন্নত অন্ধকার সমাজ জীবন আজকে আর নেই। আজকের অন্ধকার, আজকের সমাজ জীবনের বিভ্রান্তি, এগুলো অন্য রকমের। সেই সময়ের সঙ্গে এই সময়ের ওই একই বিষয় হওয়া সত্ত্বেও মিলবে না, এখানে কিছু কিছু তফাৎ থেকে যাবে। এখন পর্যাপ্তি অনেক বেশি, তখন যে অভাবটা প্রতিবন্ধকতার সৃষ্টি করত, এখন হয়তো পর্যাপ্তিটাই প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তখন অভাব যে প্রতিবন্ধকতার সৃষ্টি করত, সে আমার মনে ক্ষোভ সৃষ্টি করত, আর এখন যে পর্যাপ্তি আমার মনে, আমার জীবনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমি সেই পর্যাপ্তিকে আমার প্রতিবন্ধক বলে চিনে উঠতে পারছি না। ফলে আমার মনে কোনো ক্ষোভ সৃষ্টি হচ্ছে না যে আমি নিজেকে গঠন করা থেকে নিজেকে নিজে বঞ্চিত করছি বা আমি বঞ্চিত হচ্ছি। এই উপলব্ধি অর্জন করার সুযোগ হচ্ছে না পর্যাপ্তির কারণে। তো এই সব বাধা বিঘ্ন ব্যাঘাত নিয়ে এখনই যা মনে হলো বললুম। পরবর্তীকালে ভাবতে থাকলে এগুলো বেরোতেই থাকবে। আরও কারোর সঙ্গে যদি আলোচনা করি, আমার সময়ের যাদের জীবনকাল যারা অতিবাহিত করেছেন, যারা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাইয়েরা আছে, তাদের সঙ্গে যদি আমি এই বিষয়ে মত বিনিময় করি, তাহলে তাদের জীবনের অনেক অভিজ্ঞতা, হয়তো আমারই অভিজ্ঞতা যে আমি ভুলে গেছি, সেটা হয়তো তাদের কথাবার্তার মধ্য দিয়ে, প্রসঙ্গের মধ্য দিয়ে বেরিয়ে আসবে, এবং সেই ক্ষেত্রে এই আলোচনাটা একটা বিস্তৃত আকার ধারণ করবে। তো আজকে এত দূর পর্যন্ত আমি কয়েকদিন পরে আমার মুখশুদ্ধি বিষয়ে আলোচনা করলাম। মুখশুদ্ধি, আজকের মতো মুখশুদ্ধি এখানেই শেষ করলাম। আজকে আমি এমন একজন কবিকে নিয়ে বসেছি, যিনি প্রায় সকলেরই প্রিয়, প্রায় সকলেরই শ্রদ্ধার, কবি শঙ্খ ঘোষ। কবি শঙ্খ ঘোষকে নিয়ে আজ আমি তাঁর কবিতার বই থেকে কবিতা পড়ব। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখা আমার ভালো, যে বলে রাখাটা উচিত। আরও অনেক ভিডিওতে আমি এটা বলিনি। আমি প্রত্যেকটা ভিডিওতে আমার কথা বলতে গিয়ে আমার কথা আটকে যায়, আমি প্রসঙ্গ হারিয়ে ফেলি, বা পরের কথাটা আগে বলে ফেলি। এরকম যে ঘটনাগুলো আমার ঘটে, সেগুলো আমি এর আগে প্রত্যেকবার বলেছি যে যেগুলো আমি পড়ছি, এইগুলো আমার আগে পড়া ছিল না, প্রস্তুতি ছিল না। আমি এই ভিডিও করব বলে কোনো রকম মানসিক প্রস্তুতি নিয়ে বসিনি, সেই কারণে ভুল। আমি প্রথম পাঠ করছি, এই কারণে ভুল। এখন আজকে এটা আমার বলে রাখা উচিত, বলে রাখা দরকার, যে শুধু যে সেইগুলোই কারণ তা নয়। এটা ঠিক যে আমার কিছু, এটা এই কারণটা কি কারণ, এটা কি কোনো চিকিৎসা জগতের কোনো এর সঙ্গে কোনো চিকিৎসা বিষয়ের কোনো সংযোগ আছে কিনা আমি জানি না। আমি যখন কোনো একটা বিষয়ে চিন্তা করছি, আমি যখন লিখছি, তখন
আমি মনে মনে চিন্তা করছি, এবার আমি লিখছি। তো যখন আমি লিখছি তখন আমি পরের যে লাইনটা আমার আসার কথা সেই লাইনটা আমি আগে লিখে ফেলি। একটা লাইনের 5টি কি 7টি শব্দ দিয়ে একটি বাক্য, সেই বাক্যের প্রথম শব্দটি দ্বিতীয় শব্দটির পর তৃতীয় শব্দটিকে অতিক্রম করে গিয়ে আমি পঞ্চম বা ষষ্ঠ বা সপ্তম শব্দটিকে লিখে ফেলি। এতে কি হয়, আমার বাক্যটা অগোছালো হয়ে যায়, আমার বাক্যটা ভুল হয়ে যায় এবং আমাকে বাক্যটাকে বারবার রিপিটেডলি শুরু থেকে বারবার বলতে হয়, আবার সাজাতে হয়, আবার বলতে হয়, আবার সাজাতে হয়, আবার বলতে হয়। এই ভুলটা আমার হয়। এই কবিতা পাঠের ক্ষেত্রেও এটা হয়। আমি যখন কবিতাটা সামনে নিয়ে পড়ছি তখন আমি কবিতাটার দিকে তাকিয়ে আছি, মুদ্রিত কবিতাটার দিকে তাকিয়ে আছি, পরবর্তী লাইনগুলো আমার মনোযোগ আকর্ষণ করে নেয় এবং এখন যে লাইনটা আমি পড়ছি বা এখন যে লাইনটা আমি পড়ব তাকে অতিক্রম করে মন সেই পরবর্তী লাইনগুলোর দিকে মন বা দৃষ্টি চলে যায়, যে কারণে এরকম একটা ভুল হয়। এমনকি শুধুমাত্র যে আমি দেখে বলছি এই ক্ষেত্রেই যে হয় তা নয়। যদি লেখাটা আমার যদি মুখস্থও থাকে, সাধারণত আমার মুখস্থ থাকে না, আমি মনে রাখতে পারি না। অল্প বয়সে স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিছু কিছু কবিতা আমাকে মুখস্থ করিয়েছিলেন, যেমন সেই সময়, আফ্রিকা, বিশেষত রবীন্দ্রনাথের কিছু কবিতা, দুঃসময়, আফ্রিকা, এরকম কিছু কিছু কবিতা সব মনে পড়ছে না এখনই। যেমন একসময় নজরুলের বিদ্রোহী কবিতাও আমার পুরোটাই মুখস্থ ছিল এবং সেই জন্যে এখন পাট করে কখনো কখনো 2-4 লাইন করে বলে ফেলি, কিন্তু টোটালটা শুরু থেকে শেষ অবধি বলতে পারি না, মনে নেই। এমনকি ওই অতিক্রম করে যাওয়ার ব্যাপারটাও থাকে, অর্থাৎ আগেরটা সে পরেরটা আগে বলে ফেলা এবং আগেরটা পরে বলা, এই ব্যাপারগুলো থাকে। তাই আমি যদি এই কবিতাগুলোকে পড়ে নিয়ে মুখস্থ করা আমার পক্ষে এখন সম্ভব নয়। আমার এখন যা মানসিক কাঠামো, এখন আমার যা স্মৃতির যা বহর, তাতে আমি এই কবিতাগুলো যতই ছোটো হোক আমি মনে করে বলতে পারবো না। এমনকি আমার নিজের লেখাও আমার কোনোটাই মুখস্থ নেই, মুখস্থ করার কোনো দিন চেষ্টাও করিনি, আমি মুখস্থ করে বলতেও পারবো না। আজ যদি মুখস্থ করি তাহলে আমার খুব ভীতি আছে, খুব ভয় আছে। আমি খুব বিশ্বাস করি যে ওই মুখস্থটাও বলতে গিয়ে আমি পরের লাইনগুলো আগে বলে ফেলবো। এটা আমি আগে স্বীকার করে রাখলাম আজকে। এবার আমি শঙ্খ ঘোষের এই বইটা থেকে, শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা, শ্রেষ্ঠ কবিতার বই থেকে কোন কোন কাব্যগ্রন্থ থেকে পড়ছি সেটা আর অত উল্লেখ করব না, তাতে আমার সময় নষ্ট হবে, এবং খুব বড় দীর্ঘ কবিতা যেগুলো সেগুলোও পড়ব না। ছোট ছোট কিছু কবিতা বেছে নিয়ে আমি আজকে পড়ব। যেমন এখন একটি কবিতা পেলাম, কিউ লাইন, একটু এগোও, একটু এগোও, তখন থেকে এক জায়গায় দাঁড়িয়ে আছি, একটু এগোও, হে সর্পিনী পিচ্ছিলতা, একটু নড়ুক চড়ুক, মানুষ মাছি অন্ধকার, মানুষ মাছি অন্ধকার, হে সর্পিনী পিচ্ছিলতা, একটু নড়ুক চড়ুক। জলের সঙ্গে স্রোতের সামনে, মানুষের সঙ্গে আলোর সামনে, মানুষ মাছি অন্ধকার, একটু নড়ুক চড়ুক, একটু এগোও বিসর্পিনী, একটু এগোও। এর পরের কবিতা বাস্তু। আজকাল বনে কোনো মানুষ থাকে না, কলকাতায় থাকে। আমার মেয়েকে ওরা চুরি করে নিয়েছিল জবার পোশাকে, কিন্তু আমি দোষ দেব কাকে? শুধু ওই যুবকের মুখখানি মনে পড়ে ম্লান, প্রতিদিন সন্ধেবেলা ও কেন গলির কানা বাঁকে এখনও প্রতীক্ষা করে তাকে। সব আজ কলকাতায়, কিন্তু আমি দোষ দেব কাকে? ভিড়। ছোট হয়ে নেমে পড়ুন মশাই, সরু হয়ে নেমে পড়ুন মশাই, চোখ নেই, চোখে দেখতে পান না, সরু হয়ে যান, ছোট হয়ে যান। আরও কত ছোট হব ঈশ্বর ভিড়ের মধ্যে দাঁড়ালে,
আমি কি নিত্য আমারও সমান, সদরে বাজারে আড়ালে? রাস্তা। রাস্তা কেউ দেবে না, রাস্তা করে নিন। মশাই দেখছি ভীষণ শৌখিন। চশমা ধরে নেমে এলাম, ঘুরতে ঘুরতে নেমে এলাম। ভুবনখানা টলে পড়ল ভুবন ডিঙির পায়ে। ফিরে যাব, ফিরে যাব, ফিরব কি উপায়ে? এক রাস্তা, দুই রাস্তা, তিন রাস্তা, কেউ রাস্তা, রাস্তা কেউ দেবে না, রাস্তা করে নিন। তিন রাস্তা, চার রাস্তা, সব রাস্তা সমান, রাস্তা করে নিন। এক রাস্তা, দুই রাস্তা, দুই রাস্তা, এক রাস্তা, কেউ রাস্তা দেবে না, রাস্তা করে নিন। এই যে আমি আলোচনার শুরুতে পথ বা রাস্তা দিয়ে, আগেই বলেছি যে পথ বা রাস্তা দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, তারপর বাধা আসায়, সেই আলোচনায় বাধা আসায় আমি বিষয় চেঞ্জ করেছি। অথচ দেখুন কীরকম কাকতালীয় ব্যাপার। এখন শঙ্খ ঘোষের কবিতা পড়তে গিয়ে আমি সেই রাস্তায় এসে পৌঁছলাম। আপনি আপনি, আপনা আপনি, এই তো আমি পাতা উল্টাচ্ছি, পড়ছি, আমি তো দেখে রাখিনি। যেমন এইমাত্র আমি একটি বাড়ি কবিতা পেলাম। আমি একটি বাড়ি খুঁজছি বহুদিন মনে মনে। আমি একটি বাড়ি খুঁজছি বহুদিন মনে মনে। আলোর তরল জলে ভেসে যাব কবে? বাড়ি কি পেয়েছো তুমি? বাড়ি তো পেয়েছি আমি বহুদিন মনে মনে। বাড়ি চাই বাহির ভুবনে। এই যদি বাড়ি হয় তাহলে ঘর কেমন হবে সেটাও শঙ্খ ঘোষ আমাদের জন্যে লিখে রেখে গেছেন। তিনি দু রকমের ঘরের কথা বলেছেন। ঘর একে দেখি কি বলছেন। তোমরা যদি কথা বলতে চাও এসো আমার ঘরে, আমি ঘর পেয়েছি, এসো আমার ঘরে উদ্যত বন্ধুতা। তোমরা যদি ছায়া শুনতে চাও এসো আমার ঘরে, আমার মুখের ওপর আলো, পিচ দুয়ারে ছায়া খরস্রোতা। কিংবা যদি বাহিরই চাও এসো 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 নীল পাথরে হাঁটি। সেই মুহূর্তে নিভে গেল ঘরের সকল বাতি। এই এক রকমের বাড়ি। দ্বিতীয় রকমের বাড়ি, ঘর দুই, বাড়ি নয় ঘর, ঘর দুই, দ্বিতীয় রকমের ঘর। যে চায় তাকে আনিস, যে যায় তাকে আনিস, যে চায় তাকে আনিস, ডেকে আনিস, ঘরের কাছে আছে অনেক মানুষ। যে যায় দূরে, অনেক দূরে, অনেক দূরে দূরে, অনেক ঘুরে ঘুরে, যে যায় তাকে আনিস, ডেকে আনিস, ঘরে আনিস, ঘরের কাছে আছে ঘরের মানুষ। দুজন যেতে উজান পথে, উজান যেতে যেতে, ঘরের মুখে আগুন কেন জ্বালিস? দেখি সময় সম্পর্কে কবি আমাদের তার কবিতার মধ্য দিয়ে কী লিখে রেখে গেছেন। সময়। তোমরা এসেছো তাই তোমাদের বলি, এখনো সময় হয়নি। একবার এর মুখে, একবার অন্য মুখে তাকাবার এই সব প্রহসন আমার ভালো লাগে না। যেখানে আমার কবর হবে আজ সেখানে জল দিতে ভুলে গিয়েছি। যেসব শামুক তোমরা রেখে গিয়েছিলে তার মধ্যে গাঢ় শঙ্খ কোথাও ছিল না। তোমরা এসেছো তোমাদের বলি, গ্রহে গ্রহে টানা আছে সময়বিহীন স্তব্ধ জাল। আমি চাই আরও কিছু নিজস্বতা, অজ্ঞতা সময়। এই কবিতাটি শঙ্খ ঘোষ তার নিজের কণ্ঠে কোথাও পড়েছিলেন এবং তাঁর সেই ভারী সুন্দর দেবোপম কণ্ঠে সেই কবিতার ভিডিওটি মাঝে মাঝে শোনার সৌভাগ্য হয়। ইউটিউবে, ফেসবুকে কোনো বন্ধুর কোনো ক্লিপিংসে এটা পাই এবং এটা শুনি।
আমি কিন্তু শুনে তাকে কোনো রকমভাবে নকল করার ক্ষমতা দেখাইনি, নকল করতে পারিনি, নকল করতে পারবও না। যদি শঙ্খ ঘোষকে নকল করতে পারতাম তাহলে আমরা যে স্তরের মানুষ সেই স্তরে হয়তো অনেকটাই সাফল্য অর্জন করতে পারতাম জীবনে। সেটা পারিনি, চেষ্টাও করিনি। আরেকটি কবিতা এলো চাবি। জাল করেছে ওরা আমার সই, জাল করেছে বলে যেমন ধরতে গেলাম চোর, ঘুরিয়ে দিয়ে মুখ দেখি এ কি, এ তো আমি দুঃসাহসে জাল করেছি হারে আমার সই, জাল করেছি আমি আমার সর্বনাশের চাবি। নিজেকেই নিজে চাবি করেছি, নিজেই নিজের চোর। নষ্ট হয়ে যাবার পথে গিয়েছিলাম প্রভু আমার, তুমি আমার নষ্ট হবার সমস্ত ঋণ কোটর ভরে রেখেছিলে, কিন্তু তোমার অমোঘ মুঠি ধরে বুকের মোড়ক ঝুঁটি সন্ধেবেলা শুধু আমার মুখের রঙে ঝরে পড়ার শব্দ জানে তুমি আমার নষ্ট প্রভু। বেশ খানিকটা পিছনের দিকে চলে গিয়ে আবার অন্য কবিতা কিছু পড়ার চেষ্টা করি। তুমি, আমি উড়ে বেড়াই, আমি ঘুরে বেড়াই, আমি সমস্ত দিনমান পথে পথে পুড়ে বেড়াই, কিন্তু আমার ভালো লাগে না যদি ঘরে ফিরে না দেখতে পাই তুমি আছো তুমি। ধর্ম, শুয়ে আছি শ্মশানে, ওদের বলো চিতা সাজাবার সময়ে এত বেশি হল্লা ভালো লাগে না, এত বেশি হল্লা ভালো নয়। এই যে আমি যেটা বলছিলাম যে আমার কবিতা পড়তে গেলে আমি অন্য কথা বলে ফেলি, এই যে আমার যেন মনে হলো আমি নিজেই যেন এই লাইনটি লিখে ফেলবো, তাই চিতা সাজাবার সময় এত বেশি হল্লা ভালো লাগে না এই কথাটা আমি বলে ফেললাম। লাইনটা থেকে মন আমার নিজের চোখকে সরিয়ে নিয়ে নিজে যা ইচ্ছা বলে দিল। এর কি অজুহাতের কি হতে পারে, এর কোনো ক্ষমা হয় কিনা আমি জানি না। আমি আবার শুরু থেকে পড়ছি। ধর্ম, শুয়ে আছি শ্মশানে, ওদের বলো চিতা সাজাবার সময়ে এত বেশি হল্লা ভালো নয়, মাথার উপরে পায়ের নিচে হাতের পাশে ওরা সবাই তোমার বান্দা, ওদের বলো যে এই শূন্য আমার বুকের উপর দাঁড়াক, খুলুক তার গোল্প ছোঁয়া চুল, মুকুট ভরা জ্বলে উঠুক তারা, ওরা পালাক, আর নাম না জানা মুন্ডুমালা থেকে ঝরে পড়ুক ধর্ম, ঝরে পড়ুক ঠান্ডা মুখে আমার ঠান্ডা বুকে ঠান্ডা। আর বেশি কবিতা পড়তে গেলে হয়তো আমার ভুলের সংখ্যা বাড়বে, পাঠ সংক্রান্ত ভুল, সেই সংখ্যা হয়তো বাড়বে, তাই সেই ঝুঁকি আর বেশি না নেওয়াই ভালো। আর একটি কবিতা পড়ব, দেখি সেটা কোন কবিতা পাই। আর একটি কবিতা পড়ব, দোষী খুঁজতে খুঁজতে এত দূর আসা গেল, সবাই সবাইকে পরখ করে দেখছে এ না ও, ধরা যে শেষ পর্যন্ত যাবে না তাও অবশ্য জানতাম। এদিকে ভিতরে তাকিয়ে দেখি ঘর আলো করে বসে আছে চামুণ্ডা, তার দু কষ বেয়ে গড়িয়ে নামছে অবিরল পানের পিক। এই কটি কবিতাই পড়লাম শঙ্খ ঘোষের আজকে। সমস্ত প্রচুর কবিতা যেগুলো খুব সহজভাবে সাবলীলভাবে এবং আমি যে কবিতা যেভাবে পড়তে চাই, প্রায় শঙ্খ ঘোষের কবিতার কাছে আমি সেই ভাষা
সেই সারল্য, সেই অকপটতা, সাধারণ মানুষের সেই বাচনভঙ্গি, এগুলি সবই আমি পাই। যার জন্যে শঙ্খ ঘোষের পাণ্ডিত্যের থেকে কয়েক লক্ষ যোজন দূরে দাঁড়িয়েও তার কবিতাগুলো হয়তো না বুঝেও আমার ভালো লাগে। যতক্ষণ ভালো লাগাটা থাকবে, বুঝতে যদি নাই পারি, না পেরেই ভালো লাগুক না, বোঝারই বা কী দরকার? বেশি বুঝতে যাওয়া যে বোঝা হয়ে দাঁড়ায়। তো সন্ধ্যা নেমে আসছে, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করা ঠিক হবে না। শঙ্খ ঘোষকে প্রণাম জানিয়ে এবং আমার এই ভিডিও যারা শুনবেন, যারা দেখবেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং তাদের পরামর্শ প্রার্থনা করব। আমার সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য আপনাদের সাহায্য, আপনাদের পরামর্শ অত্যন্ত প্রয়োজন। নমস্কার।